আসসালামু আলাইকুম। নতুন চ্যানেলে স্বাগতম। এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও। আসলে আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য কিছু করব, তো সেই ভাবনা থেকে আসলে এই অনলাইন ক্লাস ইউটিউব চ্যানেল। আমি প্রথমে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য কমন কমন কিছু টপিকস নিয়ে আলোচনা শুরু করব এবং এরপর আস্তে আস্তে যদি ওদের ডিমান্ড অনুসারে না হয় কঠিন টপিকস আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে খুব সহজ একটা টপিকস, ভাইভাতে খুব বেশি আসে, রিটেনে আসে, অস্পিতে আসে, এই টপিক্সের মধ্যে খুব কমন একটা টপিক্স হচ্ছে হাইপারটেনশন। আমরা আজকে হাইপারটেনশন নিয়ে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। তো শুরু করা যাক। আমরা আজকে শুরু করি হাইপারটেনশন নিয়ে। হাইপারটেনশন প্রথমেই আসে ডেফিনেশন, হোয়াট ইজ হাইপারটেনশন। ভাইভাতে খুব একটা কমন প্রশ্ন হচ্ছে হাইপারটেনশন। হাইপারটেনশন কি? হাইপারটেনশন সংজ্ঞা হচ্ছে পারসিস্টেন্ট রাইজ অফ সিস্টেমিক আর্টেরিয়াল প্রেশার মোর দেন 140/90 অন 2 অকেশন। তার মানে যদি দুটো অকেশনে আমরা একজন পেশেন্টের 140/90 এর বেশি ব্লাড প্রেশার পাই, তাহলে সেটাকে আমরা বলবো হাইপারটেনশন। তো ভাইভাতে একটা কমন কোশ্চেন স্যাররা করে থাকে যে আউটডোরে একটা পেশেন্ট আসলো, তার ব্লাড প্রেশার 160/100, আমরা সেটাকে হাইপারটেনশন হিসেবে ট্রিট করবো কিনা। তো সেক্ষেত্রে আনসার হবে না, এটা আমরা হাইপারটেনশন হিসেবে ট্রিট করবো না, কারণ এটা হচ্ছে মাত্র ফার্স্ট অকেশন। তো হাইপারটেনশনের ডেফিনেশন আমরা দেখলাম 140/90 এর উপরে যদি ব্লাড প্রেশার থাকে দুইটা অকেশনে, তাহলে সেটাকে আমরা হাইপারটেনশন বলবো। অথবা আগে থেকে যদি পেশেন্ট অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ পেয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হাইপারটেনশন। হাইপারটেনশন ইউজুয়ালি দুই ধরনের হয়, দুইটা টাইপের হয় হাইপারটেনশন। আমরা সবাই জানি সেটা। একটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন, এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। তো আমরা জানি এসেনশিয়াল হাইপারটেনশনটা হচ্ছে মোর দেন 90%, আর বাকি 10% হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। এসেনশিয়াল হাইপারটেনশনের আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল। এসেনশিয়াল হাইপারটেনশনের কোনো কজ এখনো পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় যে ডায়াবেটিস, ওবেসিটি, সেডেন্টারি লাইফস্টাইল, জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এগুলো হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশনের ক্ষেত্রে কন্ট্রিবিউট করে থাকে। তবে সেকেন্ডারি হাইপারটেনশনের স্পেসিফিক কিছু কজ পাওয়া সেকেন্ডারি হাইপারটেনশনের কিছু কজ থাকে। হোয়াট আর দ্য কজেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন? কজেস অফ সেকেন্ডারি হাইপারটেনশন, স্পেসিফিক কিছু কজ থাকে সেকেন্ডারি হাইপারটেনশনে। সেগুলো কি? এন্ডোক্রাইন কজের মধ্যে হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, কুশিং সিনড্রোম, হাইপো প্লাস হাইপারথাইরয়েডিজম, অ্যাক্রোমেগালি, এগুলো হচ্ছে এন্ডোক্রাইন ডিজিজের কজ। এরপর আছে রেনাল কজ। হোয়াট আর দ্য রেনাল কজেস? রেনাল কজের মধ্যে আসে রেনাল আর্টারি স্টেনোসিস, গ্লুমেরুলোনেফ্রাইটিস, ক্রনিক কিডনি ডিজিজ এবং পলিসিস্টিক কিডনি ডিজিজ। তো বেসিক্যালি এই কজগুলো নিয়েই রেনালের পেশেন্টরা হাইপারটেনশন হিসেবে প্রেজেন্ট করে থাকে। এক নম্বর হচ্ছে রেনাল আর্টারি। এছাড়া ড্রাগ কজ থাকে। ড্রাগ কজের মধ্যে হচ্ছে ওসিপি, এনএসএআইডি এবং গ্লুকোকর্টিকয়েড। এই ড্রাগগুলো সাধারণত সেকেন্ডারি হাইপারটেনশনের ক্ষেত্রে ভূমিকা রেখে থাকে। এবার আমরা আসি হাইপারটেনশনের গ্রেডিং নিয়ে। সাধারণত হাইপারটেনশনকে তিনটা গ্রেডে ভাগ করা হয়, গ্রেড 1, গ্রেড 2 এবং গ্রেড 3। গ্রেড 1 হচ্ছে যেটা প্রথম হাইপারটেনশন, 140/90 এর বেশি যদি ব্লাড প্রেশার থাকে, তাহলে সেটাকে আমরা বলবো গ্রেড 1 হাইপারটেনশন। যদি 160/100 এর উপরে ব্লাড প্রেশার থাকে, তাহলে সেটাকে বলবো আমরা গ্রেড 2 হাইপারটেনশন। এবং ব্লাড প্রেশার যদি 180/110 এর উপরে চলে যায়, তাহলে সেটাকে বলবো আমরা গ্রেড 3 হাইপারটেনশন। তবে যদি ব্লাড প্রেশার 140/90 এর নিচে থাকে বাট 130 এর বেশি থাকে, তাহলে সেটাকে বলবো আমরা প্রি হাইপারটেনশন। এবার আসি আর একটা কমন প্রশ্ন আসে যে হোয়াট আর দ্য টার্গেটস অফ হাইপারটেনশন, হোয়াট আর দ্য টার্গেট অর্গান ড্যামেজ অফ হাইপারটেনশন। এখানে 5টা টার্গেট থাকে। প্রথম থেকে যদি আমরা আসি, তাহলে ব্রেন, আই, হার্ট, কিডনি এন্ড ব্লাড ভেসেল। এই 5টা টার্গেট হচ্ছে হাইপারটেনশনের টার্গেট অর্গান ড্যামেজ। এটা হচ্ছে ব্রেন, আই, হার্ট, কিডনি এন্ড ব্লাড ভেসেল। সো এই 5টা টার্গেট, এই 5টা জায়গায় হাইপারটেনশন কি কি কাজ করতে পারে সেটা আমরা দেখি। ব্রেনের ক্ষেত্রে সেখানে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক,
স্ট্রোক, সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজ এবং হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি করতে পারে। আইয়ের ক্ষেত্রে সেন্ট্রাল রেটিনাল ভেইন থ্রম্বোসিস এবং হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি করতে পারে। হার্টের ক্ষেত্রে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর করতে পারে, অ্যাওর্টিক ডিসেকশন করতে পারে, অ্যাওর্টিক অ্যানিউরিজম করতে পারে। হার্টের ক্ষেত্রে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অ্যানজাইনা এবং হার্ট ফেইলিউর করতে পারে। কিডনির ক্ষেত্রে করতে পারে রেনাল ফেইলিউর এবং ব্লাড ভেসেলের ক্ষেত্রে অ্যাওর্টিক নিউরিজম, অ্যাওর্টিক ডিসেকশন, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, এই কাজগুলো করতে পারে হাইপারটেনশন। তো এটা খুব কমন একটা প্রশ্ন যে হাইপারটেনশনের টার্গেট অর্গান ড্যামেজ কি কি। তো আমরা দেখলাম ব্রেইনের ক্ষেত্রে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, স্ট্রোক, সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজ, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। আইয়ের ক্ষেত্রে সেন্ট্রাল রেটিনাল ভেইন থ্রম্বোসিস, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। হার্টের ক্ষেত্রে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এনজাইনা, হার্ট ফেইলিউর, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। কিডনির ক্ষেত্রে রেনাল ফেইলিউর এবং ব্লাড ভেসেলের ক্ষেত্রে অ্যাওর্টিক অ্যানিউরিজম, অ্যাওর্টিক ডাইসেকশন এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। হোয়াট আর দ্য টার্গেটস অফ ব্লাড প্রেশার কন্ট্রোল? বয়স যদি টার্গেট, হাইপারটেনশন মানে ব্লাড প্রেশারের টার্গেট কত? বয়স যদি 80 এর নিচে হয় তাইলে টার্গেট হচ্ছে 140/90 এর নিচে রাখতে হবে। আর যদি বয়স 80 এর উপরে হয়, 80 ইয়ার্স এর উপরে হয়, তাহলে টার্গেট আমাদের একটু বেড়ে যাবে 150/90 এর নিচে। আর যাদের ডায়াবেটিস মেলাইটাস অথবা ক্রনিক কিডনি ডিজিজ আছে তাদের ক্ষেত্রে আরেকটু টাইট ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে হবে, সেক্ষেত্রে 135/85 এর নিচে রাখতে হবে। এই গেল আমাদের হাইপারটেনশনের টার্গেট। যদি বয়স 80 নিচে থাকে তাহলে 140/90, 80 উপরে থাকলে 150/90 এবং যাদের কমরবিডিটি যেমন ডায়াবেটিস মেলাইটাস এবং সিকেডি আছে তাদের ক্ষেত্রে 135/85 এর নিচে রাখতে হবে। এবার আসি হোয়াট আর দ্য বেসিক ইনভেস্টিগেশন অফ হাইপারটেনশন। হাইপারটেনশন একজন পেশেন্টের যখন ডায়াগনোজড হবে তখন তার কিছু বেসিক ইনভেস্টিগেশন করা আমাদের জন্য দরকারি হয়ে পড়ে। সেই বেসিক ইনভেস্টিগেশনগুলো কি কি? নাম্বার 1 হচ্ছে ইউরিন রুটিন এক্সামিনেশন, তারপর হচ্ছে 12 ব্লিড ইসিজি, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট, ফাস্টিং, লিপিড প্রোফাইল, ব্লাড গ্লুকোজ এবং টিএসএইচ। তো এই 6টা ইনভেস্টিগেশন হচ্ছে বেসিক ইনভেস্টিগেশন যেগুলো হাইপারটেনশনের পেশেন্টের অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে প্রথমে ইউরিন আরই, 12 ব্লিড ইসিজি, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইলেক্ট্রোলাইট, ফাস্টিং, লিপিড প্রোফাইল, র্যান্ডম ব্লাড সুগার এবং টিএসএইচ মানে থাইরয়েড ফাংশন দেখার জন্য। কারণ প্রথমেই আমরা বলেছিলাম যে সেকেন্ডারি হাইপারটেনশন খোঁজার জন্য আমাদের হাইপো এবং হাইপারথাইরয়েডিজম হচ্ছে একটা কজ সেকেন্ডারি। সো এই ইনভেস্টিগেশনগুলোর উদ্দেশ্য হচ্ছে আইদার আমরা হাইপারটেনশন সেকেন্ডারি কজ খুঁজবো অথবা আমরা হাইপারটেনশনের কোনো টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা সেগুলো দেখবো, যেমন ইসিজি, তারপর হচ্ছে ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইলেক্ট্রোলাইট, ইউরিনারি, এগুলোর মাধ্যমে আমরা টার্গেট অর্গান ড্যামেজটা দেখবো। এবার আমরা কথা বলবো হাইপারটেনশনের ম্যানেজমেন্ট নিয়ে। ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন, এখানে একটা ফ্লো চার্ট দিয়ে দেখানোর চেষ্টা করবো আমরা হাইপারটেনশনের ম্যানেজমেন্ট। যদি বয়স 55 নিচে হয়, 55 ইয়ারের নিচে হয় এবং যদি বয়স 55 ইয়ারের উপরে হয়। যদি 55 ইয়ারের নিচে হয় বয়স, তাহলে আমরা শুরু করব এসি ইনহিবিটর দিয়ে, সেটাকে আমরা এ লিখলাম। এবং বয়স যদি 55 বেশি হয় তাহলে আমরা শুরু করব হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে। তাহলে বয়স 55 কম এসি ইনহিবিটর এবং বয়স 55 বেশি আমরা শুরু করব হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা হচ্ছে ফার্স্ট। যদি সেখানে অপটিমাম ডোজে এটা একটা নির্দিষ্ট দিন দেওয়ার পরও যদি ব্লাড প্রেশার কন্ট্রোলে না আসে তাহলে আমরা একসাথে সেকেন্ড এ প্লাস সি, তার মানে এসি ইনহিবিটর প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার একসাথে অ্যাড করে দিব। তারপরে যদি ব্লাড প্রেশার আমাদের কন্ট্রোল না আসে তাহলে আমরা এসি ইনহিবিটর প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্লাস ডি, এসিডি, ডি দিয়ে ডায়োরেটিক্স, এক্ষেত্রে থায়াজাইড ডায়োরেটিক্স হচ্ছে আমাদের প্রিফার্ড। তো আমরা ফার্স্ট স্টেপে যদি 55 বছরের কম হয় তাহলে এসি ইনহিবিটর দিয়ে শুরু করব, 55 বেশি হলে আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিয়ে শুরু করব। অপটিমাম বিপি যদি আমাদের টার্গেট কন্ট্রোল না হয় তাহলে আমরা সেকেন্ড স্টেজে এ প্লাস সি, তার মানে এসি ইনহিবিটর প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার শুরু করব। তারপরে যদি কন্ট্রোল না হয় তার মানে আমরা 3টা ড্রাগে চলে যাব, এসি ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং থায়াজাইড ডায়োরেটিক্স। ফোর্থ স্টেজে যখন আমরা এ প্লাস সি প্লাস ডি তো কন্ট্রোল হবে না,
তখন আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। যদি পটাশিয়াম থাকে 4.5 এর নিচে তাহলে আমরা স্পাইরোনোলেকট্রন ড্রাগ এড করে দিব, এবং যদি পটাশিয়াম 4.5 এর বেশি থাকে তাহলে আমরা প্রথমে ডিটা বাড়াই দিব, তার মানে থায়াজাইড ডায়ুরেটিক্সটা আমরা একটু বাড়াই দিব। যদি থায়াজাইড ডায়ুরেটিক্স টলারেট করা না যায় তাহলে আমরা আলফা অথবা বিটা ব্লকার ড্রাগ অ্যাড করে দিব। তাহলে এই পর্যন্ত আসলাম। প্রথমে আমরা 55 কম হলে এসি ইনহিবিটর, 55 বেশি হলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কন্ট্রোল না হলে A+C। যদি ডায়ুরেটিক্স টলারেট করা না যায় তাহলে আলফা অথবা বিটা ব্লকার ড্রাগ আমরা অ্যাড করব। তাহলে 4টা ড্রাগ অ্যাড হইল আমাদের, এসি ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, থায়াজাইড ডায়ুরেটিক্স প্লাস আইদার স্পাইরোনোলেকট্রন অর আলফা অথবা বিটা ব্লকার। তাহলে 4টা ড্রাগে যদি আমাদের কন্ট্রোল না হয় তখন আমরা এই হাইপারটেনশনটাকে বলবো রেজিস্ট্যান্ট হাইপারটেনশন। তবে এখানে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটের কথা ভুলা যাবে না। প্রথমেই কিন্তু ভাইভাতে স্যার এই জিনিসগুলো জানতে চায়, যেমন ডায়েটের ক্ষেত্রে হবে আমরা সল্ট ইনটেক হতে হবে লেস দেন 6 গ্রাম পার ডে, তবে আইডিয়াল হবে হচ্ছে 3 গ্রাম পার ডে। এবং লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে এক্সারসাইজ প্রত্যেক দিন 30 মিনিটস এক্সারসাইজ করতে হবে, এবং স্যাচুরেটেড ফ্যাট ইনটেকটা কমায় দিতে হবে। এগুলো হচ্ছে ডায়েট এবং এক্সারসাইজের ক্ষেত্রে। হাইপারটেনশনের আরো দুইটা কমন টার্ম যেগুলো পরীক্ষাতে আসে এবং স্যাররা ইনভেরিয়েবলি ধরে, সেগুলো হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস। হাইপারটেনসিভ ক্রাইসিসের মধ্যে দুইটা টার্ম আসে, একটা হচ্ছে ইমার্জেন্সি আর একটা হচ্ছে আর্জেন্সি। দুইটাতেই সিস্টোলিক ব্লাড প্রেশার 180 এর বেশি, সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 110 এর বেশি থাকবে। দুইটার ক্ষেত্রে সেম থাকবে, সিস্টোলিক ব্লাড প্রেশার 180 এর বেশি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 110 এর বেশি। তবে আর্জেন্সি আর ইমার্জেন্সির মধ্যে বেসিক ডিফারেন্সটা হলো ইমার্জেন্সিতে টার্গেট অর্গান ড্যামেজ থাকবে। আমরা আগে যেগুলো বলেছিলাম টার্গেট অর্গান ড্যামেজ, যেমন হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, স্ট্রোক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, রেনাল ফেইলিউর, এগুলো থাকবে হচ্ছে ইমার্জেন্সিতে। সো আর্জেন্সিতে এগুলো থাকবে না। তার মানে যদি ব্লাড প্রেশার 180 উপরে 110 এর উপরে ডায়াস্টোলিক থাকে এবং সাথে টার্গেট অর্গান ড্যামেজ থাকে তাহলে আমরা সেটাকে বলবো হাইপারটেনসিভ ইমার্জেন্সি, এবং যদি টার্গেট অর্গান ড্যামেজ না থাকে সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে হাইপারটেনসিভ আর্জেন্ট। দ্য স্টেপস অফ ম্যানেজিং হাইপারটেনসিভ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। প্রথমেই পেশেন্টটাকে আইসিইউতে ট্রিট করতে হবে এবং ফার্স্ট আওয়ারে নট মোর দেন 25% ব্লাড কমাতে হবে। 25% এর নিচে ব্লাড প্রেশার কমানো যাবে না, এবং পরবর্তীতে 160/90 তে নিয়ে আসতে হবে 24 to 48 আওয়ারের মধ্যে। তার মানে পেশেন্টকে আইসিইউতে ট্রিট করতে হবে হাইপারটেনসিভ ইমার্জেন্সির পেশেন্টকে, এবং ফার্স্ট আওয়ারে ব্লাড প্রেশার 25% এর বেশি কমাতে পারবো না আমরা, এবং ব্লাড প্রেশার পরবর্তী 24 to 48 আওয়ারে 160/90 এর মধ্যে নিয়ে আসতে হবে। কেন আমরা ফার্স্ট আওয়ারে 25% এর নিচে নিয়ে আসবো না? টু প্রিভেন্ট দ্য রেনাল অটোরেগুলেশন। রেনাল অটোরেগুলেশন মেকানিজমটা হ্যাম্পার হয়ে যাবে যদি আমরা ফার্স্ট আওয়ারে 25% এর বেশি ব্লাড প্রেশার নিয়ে আসি। তো আজ এই পর্যন্তই ছিল। আমি আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে কিরকম হলো। প্রথম আমরা আসলে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য কমন টপিকস নিয়ে আলোচনা শুরু করব, এবং যদি দেখি যে ওদের ডিমান্ড অনুসারে কঠিন টপিকস আলোচনা করা লাগতেছে তো সেক্ষেত্রে আমরা কঠিন টপিকসে যাব। আশা করি আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন যাতে একটা ভিডিও আপনাদের মিস না হয়।